হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় স্প্রেডশিটের ব্যবহার। এই চ্যাপ্টারটা অনেক ইজি একটা চ্যাপ্টার এবং খুবই ছোট একটা চ্যাপ্টার, কিন্তু কিছুটা প্র্যাকটিক্যাল পড়াশোনা আছে এই চ্যাপ্টারে। এই কারণে অনেকেই এই চ্যাপ্টারটা সুন্দর মতো বুঝতে পারে না। আমরা আজকের ক্লাসে এই চ্যাপ্টারের সকল এমসিকিউ পুরো বই আগে রিডিং করব। এই চ্যাপ্টারের বই থেকে পুরোটাকে রিডিং করব এবং দাগানো আছে কোন লাইনটা বেশি ইম্পর্টেন্ট, কোন লাইনটা কম ইম্পর্টেন্ট, বলে সব দাগানো আছে। তারপরে হচ্ছে কোথা থেকে সিকিউ কোশ্চেন, সিকিউ বলতে আর কি শর্ট কোশ্চেন যেগুলো হবে তোমাদের, কোথা থেকে আসতে পারে এই শর্ট কোশ্চেনগুলা। অ্যান্ড দেন সর্বশেষে আমরা এমসিকিউগুলো, শর্ট কোশ্চেনগুলো সব সলভ করে ফেলবো। এই যে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আসা আছে, সাজেশন তো আছেই, এই যে সব এমসিকিউ। ঠিক আছে, এই একটা ক্লাস করলে তোমাদের এই পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। পুরো এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তোমাদের বার্ষিক পরীক্ষার কোনো চিন্তাই করা লাগবে না। এইভাবে তোমরা যদি এই আইসিটির পুরো বইটাই যদি শেষ করতে চাও, আরও যে 4-3টা চ্যাপ্টার আছে, এই পুরোটাই যদি শেষ করতে চাও, তাহলে তোমরা এই কোর্সটাতে জয়েন হতে পারো। এই কোর্সে জয়েন হলে তোমরা সাথে যে বিজিএস বইটা আছে তোমাদের, বা বিশ্ব পরিচয় বইটা আছে, এই বিশ্ব পরিচয় বইয়ের বার্ষিক প্লাস বৃত্তি উভয় প্রস্তুতি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা চাইলে এটাতে ভর্তি হতে পারো। তো চলো আমরা আমাদের আজকের পড়াশোনা শুরু করি। একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পুরোটা পড়ে ফেলবো, পুরো বই আমরা পড়ে ফেলবো। এখন এখানে প্রথম কথা হচ্ছে এই কালার দিয়ে যেটা দাগানো পাবা সেটা রিডিং পড়বো 5 বার, 5 বার রিডিং। ঠিক আছে, রিডিং। এই কালার দিয়ে দাগানো যেটা সেটা মুখস্থ, আর এই কালার দিয়ে যেটা দাগানো সেইটা কি, সেটা তুমি মানে তোমাকে ধরার সাথে সাথে পারা লাগবে, সেটা হচ্ছে তটস্থ। ঠিক আছে, তটস্থ বানানো হয় নাই মনে হয়, আমি জানি না তটস্থ বানান কি হবে, কোনো মতে দিয়ে দিলাম। আচ্ছা চলো শুরু করি। প্রথম পার্ট নাম্বার 22, স্প্রেডশিট। এখন স্প্রেডশিট জিনিসটা কি? স্প্রেডশিট জিনিসটা হচ্ছে, আমাদের বাবা মা কি ব্যবসা করে না? তাদের অনেক ইনফরমেশন লিখে রাখা লাগে, কাকে কত টাকার মানে কারো যদি দোকান থাকে সে কত টাকার বিক্রি করছে, কত টাকা আয় করছে, কাকে বাকি দিছে, এগুলো সবকিছু লেখা লাগে না? হিসাব রাখা লাগে তো, তাই না? আবার যাদের বাবা মা তোমার এসে, যাদের মা সাংসারিক বা হাউস ওয়াইফ, তাদের মায়েরা কি হিসাব রাখে না যে এত টাকা খরচ হচ্ছে, কোথায় কোথায় খরচ হচ্ছে? তো এই হিসাবগুলো রাখার জন্য ডিজিটাল হচ্ছে অ্যাপ। এই ডিজিটাল অ্যাপ হচ্ছে তোমার স্প্রেডশিট। এটা সম্পর্কে আমরা আরো ডিটেলস পড়বো। এখন দেখো, মানব জাতির আদিকাল থেকে মানুষকে বিভিন্ন বিষয়ে হিসাব রাখতে হতো। কখনো পাথরে, কখনো গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করত। এই চেষ্টা থেকে মানুষের নতুন আবিষ্কার হচ্ছে অ্যাবাকাস। এখন থেকে প্রায় 50 বছর আগে মানুষজনের কাছে কাগজ কলম ছিল হিসাব করা ও সংরক্ষণের প্রধান উপায়। প্রযুক্তিগত বিকাশে ক্যালকুলেটরের আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেয়, তবে জটিল ও দীর্ঘ হিসাবের সমস্যা থেকেই যায়। এই সকল সমস্যা নিরসনে কম্পিউটার আবিষ্কারের পর এই সকল সমস্যা তোমার নিরসন হয়। আর এখানে কি বলছে, এখানে অ্যাবাকাস নামের এই যে এই অ্যাবাকাসের মাধ্যমে আগে মানুষজন তোমার হচ্ছে গণনা করত। ঠিক আছে, গণনা করত মানে হিসাব রাখার চেষ্টা করতো এই অ্যাবাকাসের মাধ্যমে। আচ্ছা, এখন থেকে 50 বছর আগের মানুষের কাছে খাতা কলমই ছিল তোমার হিসাব রাখার মেইন বস্তু, কিন্তু এখন কম্পিউটার আবিষ্কার হয়ে গেছে, এখন আর এত প্যারা হয় না। আচ্ছা, স্প্রেডশিটের কনসেপ্ট। এখন এইখান থেকে তোমার অনেক এমসিকিউ আছে, এইখানে হিউজ এমসিকিউ আছে তোমার। আচ্ছা, স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। আবিধানিক অর্থ কি? ছড়ানো বড় মাপের কাগজ। পড়ে ফেলো, আবিধানিক অর্থ কি? ছড়ানো বড় মাপের কাগজ। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে ছকে, রো ও কলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণ আর্থিক চিত্র তুলে ধরা যায়। এগুলো আমরা আরো জানবো। বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। মানে আমাদের মোবাইলে দেখবো অনেক এরকম আছে, যেমন টালি খাতা আছে। প্লে স্টোরে গেলে তোমরা এখন যদি প্লে স্টোরে যদি সার্চ দাও পাবা, টালি খাতা আছে, আর অনেক রকমের খাতা টাতা আছে। এগুলো হচ্ছে সব তোমার হচ্ছে আধুনিক, তোমার হচ্ছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। ঠিক আছে, এখন তোমার এটা জাস্ট জানা লাগবে, বর্তমান কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে হচ্ছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি তোমার হচ্ছে ভিসি ক্যালক স্প্রেডশিট আবিষ্কার করছে। কখন? 70 দশকের শেষের দিকে।
কোন কোম্পানি? অ্যাপল কোম্পানি। কি আবিষ্কার করছে? ভিসিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার। ঠিক আছে, এই লাইনটা মুখস্থ করা লাগবে কারণ এটা তোমার এমসিকিউতে আসছে। এরপর পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন বক্স, ওপেন অফিস, তোমার হচ্ছে ক্যালক, তারপর হচ্ছে কেসপ্রেড নামক স্প্রেডশিট উদ্ভাবন সফটওয়্যার উদ্ভাবিত হয়। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল। তাহলে তোমার এইখানে পড়ার জিনিস কি কি এই পৃষ্ঠাতে? এই পৃষ্ঠাতে প্রথম কথা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে গণনা করা একটা যন্ত্র। শেষ, ওইখানে আর পড়ার কিছু নেই। স্প্রেডশিটের আবিধানিক অর্থ পড়বা। তারপরে কি 70 দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করছে। শেষ। এরপরে পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন বক্স, ক্যালক আর হচ্ছে কেসপ্রেড নামক স্প্রেডশিট উদ্ভাবিত হয়। কে তৈরি করছে? কারা তৈরি করছে? এটা মাইক্রোসফট কোম্পানি। আর এটা কারা তৈরি করছিল? অ্যাপল কোম্পানি। অ্যাপল কারা মনে আছে তোমার? এই যে আইফোন নিয়ে যাও এত মাতামাতি, এই অ্যাপল। ঠিক আছে, অ্যাপল সর্বপ্রথম তোমার হচ্ছে ভিসিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার তৈরি করছে। আর এরপরে মাইক্রোসফট কি করছে? এক্সেল, ওপেন বক্স, ক্যালক আর হচ্ছে ওপেন অফিস ক্যালক আর হচ্ছে কেসপ্রেড, এই তিনটা স্প্রেডশিট তৈরি করছে। তার ভিতরে এই মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। এটা কিন্তু তোমার এমসিকিউতে আসছে। এই কালার দিয়ে দাগানো মানে কি? এখান থেকে মারাত্মক এমসিকিউ আসছে। আর এটা মুখস্থ ঠটস্থ। এবার আসো পরের পৃষ্ঠাতে যাই। দেখো স্প্রেডশিট কি? স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্ডবুক বলা হয়। তার মানে স্প্রেডশিটের আরেকটা নাম কি? আরেকটা নাম অনেক সময় একে ওয়ার্ডবুকও বলা হয়। স্প্রেডশিটকে অনেক সময় ওয়ার্ডবুকও বলা হয়। আচ্ছা, এখানে যা লেখা আছে এগুলো আমরা আরেকটু পরে বুঝবো। আচ্ছা, এটা পড়ে। এটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্ডবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি, কলাম এবং এটি দেখতে নিচের চিত্রের মতো। আচ্ছা, স্প্রেডশিট জিনিসটা কি? এই যে আনলাম, এটা হচ্ছে স্প্রেডশিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্প্রেডশিট। দাঁড়াও আমি আরো বোঝাবো, সমস্যা নেই। আচ্ছা, এই স্প্রেডশিটে কি থাকে? সারি থাকে আর হচ্ছে কলাম থাকে। সারি থাকে, কলাম থাকে। এখন কথা হচ্ছে সারি কলাম কি জিনিস সেটা তো আমার আগে জানা লাগবে। সেটা জানার আগে তোমার আগে এইটা মাথা রাখবে, যেইটা রো সেইটাই সারি। রোকে বলা হচ্ছে সারি, আর কলাম তো ইংলিশেও যা বাংলাও তা। এখন তোমার এইটা মাথায় রাখা লাগবে যে হচ্ছে রোকে বলা হচ্ছে সারি। রোকে কি বলা হচ্ছে? সারি। আর কলামকে কি বলা হচ্ছে? এই তো কলামকে কলামই বলা হচ্ছে। এখন কোনটা রো কোনটা সারি, সরি কোনটা রো বা সারি আর হচ্ছে কোনটা কলাম? কলাম মানে মনে রাখবা কলমের মতো খাড়া। তার মানে এইগুলো হচ্ছে এক একটা কলাম, এগুলো এক একটা কলাম, এগুলো এক একটা কলাম, কলাম, কলাম। ঠিক আছে, এগুলো কি সব? এগুলো সব হচ্ছে এক একটা কলাম। এখন তাহলে রো কোনটা? রো হচ্ছে এই যে এক লেখা না, এই পুরাটা হচ্ছে একটা রো। এই যে 2 লেখা, এই পুরাটা একটা রো। এই যে 3 লেখা, এই পুরাটা একটা রো। ঠিক আছে, তার মানে রো কোনটা কলাম কোনটা সেটা কি বোঝা গেছে? রো কোনটা কলাম কোনটা সেটা কি বোঝা গেছে? কলাম হচ্ছে এইটা কলমের মতো খাড়া যেগুলো সেগুলো হচ্ছে কলাম। আর যেগুলো এরকম বাঁকা শোয়ানো সেগুলো হচ্ছে আড়াআড়ি ভাবে যেগুলো সেগুলো হচ্ছে কি? রো। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো লিখে দিছে ABC দিয়ে কলাম। এই যে ABC এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? কলাম বোঝাচ্ছে। ABCD এগুলো দিয়ে কলাম বোঝাচ্ছে। ঠিক আছে, আর 1 2 3 দ্বারা রো নির্দেশ করা হচ্ছে। 1 2 3 দ্বারা, এই যে 1 2 3 দ্বারা রো নির্দেশ করা হচ্ছে। এই যে রো, ঠিক আছে, রো এগুলোকে বলা হয় রো। এখন এখন এইখানকার ভিতরে এই যে ছোট ছোট ঘর এক একটা, এগুলা কি এক একটা ঘর তৈরি হয়েছে না? এই যে এক একটা ঘর তৈরি হয়েছে না, এগুলোকে বলা হচ্ছে সেল। এগুলোকে বলা হয় সেল। ঠিক আছে, এগুলোকে বলা হয় সেল। এখন আশা করি বুঝতে পারছো। দেখো কি বললাম আমরা, স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম, এটা তো বুঝলাম। একে অনেক সময় ওয়ার্ডবুক বলা হয়। এখন ওয়ার্ডবুকে কি হয়? অনেকগুলো সারি বা রো ও কলাম থাকে। আর এখানে এই যে ABC দ্বারা কলাম বোঝানো হচ্ছে, ABC দ্বারা কলাম বোঝানো হচ্ছে, আর 1 2 3 দ্বারা কি বোঝানো হচ্ছে? রো বোঝানো হচ্ছে। সিম্পল, শেষ। আর এই যে মাঝখানে যে ছোট ছোট ঘর হয়ে আছে এগুলোকে এক একটাকে বলা হচ্ছে সেল। ঠিক আছে, সেল। আচ্ছা আসো, এই তো শেষ। এখন এই যে এই লাইন থেকে কিন্তু অনেক এমসিকিউ আসছে, এটা তোমার এখন মাথায় রাখা লাগবে।
তথ্য যোগাযোগ প্রযুক্তি ও স্প্রেডশিট। আচ্ছা, এই জায়গাটুকু থেকে তোমাদের কোশ্চেন আসবে, এই কারণে এই জায়গাটুকু আমাদের পড়ে ফেলা লাগবে। ইজি। দেখো স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য দেওয়া আছে, আর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও স্প্রেডশিট। দেখো বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে তথ্য প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রক্রিয়ার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এই ধরনের বিশ্লেষণ প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায়। মানে এখানে কি বলছে, ধরো তোমার অনেক হিসাব নিকাশ রাখা লাগে, তুমি একজনকে দিছো 5,000 টাকা, আরেকজনকে দিছে 2,000 টাকা, আরেকজনকে দিছো 1 লাখ টাকা, আরেকজনকে দিছে 2 লাখ টাকা, 1 তারিখে দিছো, মানে কোন দিন দিছো না দিছো এগুলো সব হিসাব রাখা কি এই স্প্রেডশিটের মাধ্যমে একদম ইজি হয়ে যায়। এইটা এখানে লেখছে। তার মানে স্প্রেডশিটের তাৎপর্য যদি তোমার কাছে কোশ্চেন করে তখন তোমার এতটুকু লেখা লাগবে। স্প্রেডশিটের তাৎপর্য যদি তোমাকে চায় বা স্প্রেডশিট কেন গুরুত্বপূর্ণ তখন তোমার এতখানি লেখা লাগবে। ঠিক আছে, এই কারণে এতখানি একটু মুখস্থ করে ফেলা লাগবে। এখন দেখো স্প্রেডশিটের ব্যবহার। দেখো এই যে 3টা গল্প দিয়েছে, একদম ইজি। স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য। ঘটনা 1, নতুন কুড়ি উচ্চ বিদ্যালয়ে সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। কিসের? তোমরা তো দেখছো এটা, তোমাদের অনেক স্কুলে কিন্তু এখনো এই সিস্টেম আছে। দেখবে যে হচ্ছে রেজাল্ট শিট তোমার হয়েছে হাতে লেখে লেখে বানাচ্ছে, তাই না? রেজাল্ট শিট হাতে লেখে লেখে বানায়। তো তোমার হচ্ছে এই রেজাল্ট শিট চাইলে কিন্তু টিচাররা স্প্রেডশিটের মাধ্যমে বানাইতে পারে। স্প্রেডশিটের মাধ্যমে বানাইতে পারে। এতে করে মার্ক যোগ করা অনেক ইজি হয়। দেখো নতুন উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সে রেজিস্টারে লিপিবদ্ধ করতেন। এরপর সবগুলো বিষয় ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করতে হতো। কিন্তু এই প্রক্রিয়া তাদের অনেক ভুল হইতো। অনেক সময় দেখছো না, আমাদের মার্ক দিতে স্যাররা ভুল করে ফেলে, অনেক সময় কিন্তু ভুল করে ফেলে। আমার সাথে এমন অনেক হয়েছে, এবং পরে তা আবার সংশোধন করতেন। ফলাফলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের কয়েকদিন সময় লেগে যেত। ঘটনা 2, RS এন্টারপ্রাইজ না SR এন্টারপ্রাইজ একটি রড সিমেন্টের ব্যবসা। প্রতিদিন তার অনেক লেনদেন করতে, এর কিছু নগদ কিছু বাকিতে লেনদেন। ক্যাশ বইয়ে হিসাব রাখতে ক্যাশিয়ারের অনেক হিমশিম খেতে হয়। মিস্টার সুমন সব সময় আয়ের সঙ্গে সংহতি রেখে সংসার চালানোর চেষ্টা করেন। এই জন্য তিনি একটি ডায়েরিতে আয় ব্যয়ের হিসাব রাখার চেষ্টা করেন। মাঝে মধ্যে তিনি হিসাবে গরমিল করে ফেলেন। উপযুক্ত ঘটনাগুলোতে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো যে সমস্যার সম্মুখীন হয়েছে বা মুখোমুখি হয়েছে তা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সহজেই সমাধান করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। তার মানে তোমার এই যে ব্যবহারের উদ্দেশ্য কি, তখন তুমি 2টা গল্প বলে দিবা। সিম্পল। এইখান থেকে কি তোমার মুখস্থ করা লাগবে সব গল্প? কখনোই না। তোমার কি মুখস্থ করা লাগবে? কখনোই মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, ইজি এগুলো নর্মালি মনে থাকবে। যে হচ্ছে একজনের রড সিমেন্টের দোকান আছে, তার এত হিসাব নিকাশ করতে ঝামেলা হয়, তিনি চাইলে একটা স্প্রেডশিট ব্যবহার করতে পারেন, অ্যাপ ব্যবহার করতে পারেন। তারপরে একজন সংসার চালাচ্ছে, তিনি আয় ব্যয় একদম কড়ায় গন্ডায় হিসাব রাখতে চায়, তিনি চাইলে একটা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে পারে। আবার এই যে স্কুলে রেজাল্ট শিট তৈরি করার ক্ষেত্রেও কিন্তু স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করতে পারে। শেষ। আচ্ছা, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এই সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। মানে সূত্র ব্যবহার মানে কি, সোজা কথা হচ্ছে এইখানে যোগ করা একদম ইজি হয়। আমি তোমাদেরকে সব দেখাই দেবো, স্প্রেডশিটে সব দেখাই দেবো, সমস্যা নেই। কেমনে যোগ করতে হয় সেটাও দেখাবে। একই সূত্র বারবার প্রয়োগ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় খুব কম লাগে। উপাত্তের চিত্র রূপে দেওয়াও এই সফটওয়্যারের খুব সহজ। স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা, ইমেইল ব্যবস্থাপনা সংরক্ষণ হয়ে যায়। ইজি। এগুলো পড়ার মতো কিছুই না, জাস্ট আমি রিডিং পড়তেছি, তোমাদের টাইম নষ্ট হইতেছে। এখন আসবে আসল পড়া। এই জায়গাটাতে ম্যাক্সিমাম পোলাপান বুঝতে পারে না, যে হচ্ছে স্প্রেডশিট ব্যবহারের কৌশল। এখানে দেওয়া আছে যে কিভাবে তুমি স্প্রেডশিটটা ব্যবহার করবা। ঠিক আছে, এখানে দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে এইখানে যা যা লেখা আছে এই 3-4 পৃষ্ঠার ভিতরে কেমনে ব্যবহার করতে হয়, তুমি যদি বই পড়ে যদি দেখতে যাও তোমার কাছে অনেক বড় মনে হবে, আমি তার সাথে আমি সরাসরি দেখা দিয়ে এখানে কি লেখছে দেখা দিয়ে তারপরে তোমাকে আমি বই পড়তে নিয়ে আসি। দেখো সব ইজি হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে তোমার এক্সেলটা ওপেন করা লাগবে। ওপেন করাটা আশা করি তোমরা পারো, আর না পারলেও সমস্যা নেই। যখন কম্পিউটারে বসবা
তখন এমনি পারবা। ঠিক আছে, কাউকে জিজ্ঞাসা করলে এক্সেল কিভাবে অন করতে হয় সেটা তোমরা শিখে যাবা, বা স্প্রেডশিট কিভাবে অন করতে হয় সেটা তোমরা পারবা, শিখে নিতে পারবা। এখানে কি বলছে যে কম্পিউটার খোলা অবস্থায় স্টার্ট বাটন ক্লিক করে অল প্রোগ্রামে যেতে হবে এবং এরপর সংশ্লিষ্ট স্প্রেডশিট প্রোগ্রামে আইকনে ক্লিক করতে হবে। এই যে চলে আসছে স্প্রেডশিট। ঠিক আছে, দেখো স্প্রেডশিট। এখন তোমার বইয়ে এখানে যা যা লেখা আছে আমি তোমাকে নর্মালি এটা দেখাই দিচ্ছি। তোমার বইয়ে এখানে সর্বপ্রথম লেখা আছে যে হচ্ছে টাইটেল বার। টাইটেল বার, টাইটেল বার বলতে তারা কোনটাকে বলতেছে জানো? এই যে লেখা না বুক এক্সেল, বুক এক্সেল লেখা, এই যে এক্সেলে একটা চিহ্ন দাও আর এই যে বুক 1 এক্সেল, এইটা হচ্ছে তোমার টাইটেল বার। টাইটেল বার তার মানে কি সবার উপরে থাকে, এটা কি? এটা হচ্ছে টাইটেল বার। কি কি বলো বলো? টাইটেল বার। শেষ? বুঝা শেষ? টাইটেল বার বুঝা শেষ? এরপর আসো এই যে পুরাটা, এই যে তোমার হচ্ছে এই বুক 1 লেখা না, বুক 1 থেকে শুরু করে এই যে পুরাটা, এই পুরাটাকে বলা হয়, এই এতখানি পর্যন্ত, এই এতখানি পর্যন্ত এই পুরাটাকে বলা হয় কি? এতখানি পর্যন্ত এই পুরাটাকে বলা হয় হচ্ছে তোমার রিবন। এই পুরাটাকে বলা হয় রিবন। এই যে এই কালো অংশ পুরাটাকে বলা হয় রিবন। ঠিক আছে, এই পুরাটাকে বলা হয় রিবন। বুঝা গেছে? পুরাটাকে বলা হয় রিবন। এই রিবনের ভিতরে, রিবনের ভিতরে এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হচ্ছে মেনু ট্যাব। মেনু ট্যাব আমি সব ক্লিয়ার করে দেবো ভাই, চিন্তা নাই তো। এগুলোকে বলা হয় কি? মেনু ট্যাব। মেনু ট্যাব কি বলা হয়? মেনু ট্যাব। শেষ? এরপরে দেখো এই যে এতটুকু অংশ, এই যে ক্যালিব্রে লেখা, বিভিন্ন রকমের চিহ্ন দেওয়া, এই যে এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে বলা হচ্ছে আইকন। এগুলোকে বলা হচ্ছে রিবনের ভিতরের আইকন, রিবনের ভিতরে আইকন। এরপরে দেখো লেখা ক্লিপবোর্ড, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং, অ্যানালাইসিস, এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে বিভিন্ন গ্রুপের ট্যাব, মানে এই মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। ঠিক আছে, তোমার এত কিছু জানা লাগবে না। দেখো আমি কি কি পড়াইছি, আমি কি কি পড়াইছি দেখো। প্রথমে বুক 1 এক্সেল লেখা, এটা হচ্ছে টাইটেল বার। এরপরে পড়াইছি এই পুরাটাকে বলা হচ্ছে রিবন। এই পুরাটাকে বলা হয় হচ্ছে রিবন। রিবনের ভিতরে যে উপরে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো লেখা, এগুলো হচ্ছে মেনু ট্যাব, এগুলো হচ্ছে মেনু ট্যাব। এরপরে এইখানে যে এই যে চিহ্ন দেওয়া, এগুলো হচ্ছে আইকন, চিহ্ন দেওয়া, এগুলো হচ্ছে আইকন। এরপর নিচে ক্লিপবোর্ড, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, এগুলো যে দেওয়া, এগুলো হচ্ছে মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ ট্যাব। শেষ? এখন 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 দেখো আমি এটা একটু বড় করে নিয়ে আসি। হ্যাঁ, কি বলছিলাম? এ বি সি ডি, এগুলো দ্বারা কি বোঝায় বলছিলাম? এগুলো দ্বারা কি বোঝায় বলছিলাম? এগুলো দ্বারা বোঝায় কি? কলাম। এই যে এফ লেখা, তার মানে এই পুরাটা হচ্ছে এফ কলাম, এই পুরাটা হচ্ছে এফ কলাম। ঠিক আছে, আর এই যে এই পুরাটা কি? রো ছিল, পুরাটা রো ছিল। এখন আর এই যে মাঝখানে এক একটা ঘর, এগুলোকে বলতাম আমরা কি? সেল। এখন বলো যে হচ্ছে এই যে এই যে এই যে প্রথম ঘর, এই প্রথম ঘরের নাম কি জানো? এই যে প্রথম ঘরের নাম কি জানো? A1। এই যে লেখা A1, আশা করি দেখতে পাইতেছো। A1, এই যে সরি, এই যে প্রথম ঘরে টিপ দিলাম, প্রথম ঘরের নাম হচ্ছে A1, এই ঘরের নাম হচ্ছে A2। A2, এই যে দেখছো নাম দেখাই দিতেছে A2। আচ্ছা, আমি ধরো বললাম যে হচ্ছে এই ঘরটার নাম কি বলতো? এই ঘরটার নাম কি? তার মানে এইটা প্রথমে কি? আই কলামের ভিতরে আছে, তাই না? এই ঘরটা কি আই কলামের ভিতরে আছে। তারপরে কত নাম্বার রোতে আছে? 1 2 3 4, এই যে 5 নাম্বার রোতে আছে, 5 নাম্বার রোতে আছে। তার মানে এই কলামের নাম, মানে এই ঘরের নাম হয়েছে হচ্ছে I5। বুঝতে পারছো কি? আমি আবার বলি, ধরো এই ঘর, আর এই ঘরের নাম কি হবে? এই আছে হচ্ছে এইচ কলামে, এইচ কলামে আছে। এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ও আছে এইচ কলামে। আর কত নাম্বার রোতে আছে? 2 নাম্বার রোতে আছে। তার মানে এইচ কলামে আছে, 2 নাম্বার রোতে আছে, এর নাম হচ্ছে H2। শেষ? আবার দেখো আমি তোমাকে বললাম এই ঘরটার নাম কি বলো? তার মানে ও আছে কি? ই কলামে আছে, কিন্তু 1 নাম্বার রোতে আছে। তার মানে এর নাম হচ্ছে E1। E1 বুঝা গেছে? এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। আমি ক্ষুদাকামে কোনো কিছু পড়াইতেছি না, আমি এমনি কোনো কিছু পড়াইতেছি না, এখান থেকে আসবে এমসিকিউ আছে এখান থেকে। আচ্ছা, এই যে রোয়ের নাম করা, বুঝতে পারছো কি তোমরা? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দেখো আমি আরো ইজিলি বুঝাই। ধরো এই যে এই খোপে এই ঘরের নাম কি হবে বলো? এই ঘরের নাম কি হবে? তার মানে এইটা হচ্ছে সি কলামে আছে,
সি কলামে আছে, এখন কত নাম্বার রোতে আছে দেখো তো, 5 নাম্বার রোতে আছে। তার মানে এই ঘরটার নাম হচ্ছে C5। এই যে C5 নামটা এখানে চলে আসছে, C5। ঠিক আছে, এখন ধরো আমি এখানে লিখলাম অ্যাড 1 1 1, এইখানে বি কলামে এসে লিখলাম 2 2 2 2 2। এখন আমি এই দুইটা সংখ্যা যোগ করতে চাই। তুমি এখন ক্যালকুলেটরে যা যোগ করবা তোমার অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু আমি এখানে তোমাকে একবারে ইজিলি যোগ করে দেখাই দিব। সমান চিহ্ন দিব, তারপরে কি করব, এটা কি A1 ঘর, আমি কোন দুইটা ঘর যোগ করতে চাচ্ছি, A1 ঘরে এই যে এই ঘরে যা আছে, এই ঘরের নাম কি A1 না, এই ঘরের নাম কি A1 না, এই যে A1 লেখা আসবে এখানে, এই যে A1 চলে আসছে, দেখছ। আর এই ঘরের নাম কি, দাঁড়াও ভুলে গেছি একটু, A1 আমি কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি, তার মানে যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিয়ে B1 দিছি। এখন দেখো যোগ চলে আসছে, এই দুইটার যোগফলই কিন্তু এইটা, এই দুইটার যোগফলই কি এইটা। আমি আবার দেখাই তোমাকে। ধরো এখানে আমি লিখলাম 99, এখানে আমি লিখলাম 1। এখন আমি এই দুইটা সংখ্যা যোগ করে এখানে বসাইতে চাই, তোমার কি করা লাগবে, তোমার কিছু করা লাগবে না, তুমি সমান চিহ্ন দিবা, দিয়ে কিবোর্ড থেকে A1 লিখবা, প্লাস চিহ্ন দিবা, এরপরে কি A1 না, এখানে কি হবে, A3 হবে, কারণ এটা 3 নাম্বার রোতে আছে, তাই না, 3 নাম্বার রোতে আছে, A3 প্লাস B1, তাহলে আমি B1 কেন বলতেছি, আবার 3 নাম্বার রোতেই তো আছে এই ঘর, মানে B3 শেষ। এখন আমি দেখছো 100 যোগফল চলে আসে, যোগফল এই দুইটার যোগফল 100 চলে আসে। ঠিক আছে, আসলে এইটা এইভাবে দেখায় বোঝানো খুবই টাফ, বোঝা তো লাগবে এখন, তাই না, যাদের কম্পিউটার নাই তারা কি করবে। যেমন ধরো এই খোপে আমি দিলাম 5, আর এই সেলে আমি দিলাম তোমার হচ্ছে আরেকটা 5। এখন আমি চাচ্ছি এই সেলে এসে যোগফল বসবে, কি করব, সমান চিহ্ন দেব। এরপরে কি এই 5টা কোন ইয়াতে আছে, এই 5 কোন ইয়াতে আছে, A5 5 নাম্বার রোতে আছে, তার মানে আমি লিখবো হচ্ছে A5। এরপর কি করব, আমি যেহেতু যোগ করতে চাচ্ছি তার মানে যোগ চিহ্ন দেব। তারপরে আমি এই যে এই 5 এর সাথে যোগ করতে চাচ্ছি, এই 5 কততে আছে, B5 নাম্বার ঘরে আছে, তার মানে B5। এরপরে ইন্টার চাপ দিব, 10 চলে আসছে, দেখছো 10 চলে আসছে। এই তো সিম্পল যোগের সিস্টেম এইটাই। তাহলে বলো হাতে যোগ করতে গেলে কত টাইম লাগতো, এগুলা হাতে যোগ করতে গেলে কত টাইম লাগতো, কিন্তু এখন একদমই সিম্পল হয়ে গেছে এই স্প্রেডশিটের মাধ্যমে। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা রিডিং পড়তে গেলে এগুলো তোমাদের কাছে একদমই পানি ভাত হয়ে যাবে। এখানে জাস্ট কিভাবে তুমি এক্সেল অ্যাপটা খুলবা সেটা বলছে, এটা না দেখলেও চলবে। এরপরে দেখো স্প্রেডশিট প্রোগ্রামের আইকন কিন্তু এই দুইটা আইকন তোমার মুখস্থ রাখা লাগবে। স্প্রেডশিট প্রোগ্রামের আইকন বা দেখতে কেমন এটা তো তোমার আগে জানা লাগবে, তাই না। এরপরে দেখো আমি এখানে এই যে ওরা আগের যুগের পিকচার দিয়ে রাখছে, সেই পিকচারটা কেমন জানি দেখা যাচ্ছে, এর জন্য আমি এটা নিয়ে এসে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের আপডেটেড, ঠিক আছে, আপডেটেড। এখন আসো এই যে টাইটেল বার, প্রথমে কি বলছিলাম, সর্বপ্রথম পড়াইছিলাম টাইটেল বার এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্ড বুকের নাম শিরোনাম লেখা থাকে, একে টাইটেল বার বলা হয়। টাইটেল বার ওই যে ওইখানে লেখা ছিল কি, এখানে লেখা ছিল কি যে হচ্ছে বুক 1 লেখা ছিল না, এই যে বুক 1 লেখা ছিল, এটাকে তো বলছিলাম টাইটেল বার, আর এই টাইটেল বার তোমার হচ্ছে সবচাইতে উপরে থাকে, শেষ টাইটেল বার। এবার অফিস বাটন এটা না বললে হবে, কোথাও আসে নাই। কুইক এক্সেস বার, ঠিক আছে, কুইক এক্সেস বার, অফিস বাটনের পাশেই কুইক এক্সেস বার টুল তোমার হচ্ছে থাকে, অফিস বাটনের পাশেই কুইক এক্সেস টুলবার থাকে। সচরাচর যে বাটনগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি কুইক এক্সেস টুলবারে থাকে। কুইক এক্সেস টুলবার, কুইক মানে কি, কুইক মানে তাড়াতাড়ি, ইংলিশের কুইক মানে তাড়াতাড়ি, এক্সেস টুলবার, তোমার যেই বাটনগুলো বেশি ব্যবহার করা লাগতেছে এই বাটনগুলো এখানে থাকে কুইক এক্সেস টুলবারে, শেষ। এরপরে গিয়ে যে রিবন পড়াইছি এটা আগের যুগেরটা, তো এর জন্য দেখো এই যে বলছিলাম হোম, ইনসার্ট, এরপর হচ্ছে পেজ লেআউট, ফর্মুলা, এগুলো কি মেনু ট্যাব। রিবন এই পুরোটা হয়েছে রিবনের ভিতরে এটা হচ্ছে মেনু ট্যাব। এরপর এই যে এই অংশটুকু এটার নাম হচ্ছে চিত্রভিত্তিক কমান্ড বা আইকন, এর নিচে এই যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, এগুলো হচ্ছে কি মেনু ট্যাবের আওতায় বিভিন্ন গ্রুপ। মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছ আকারে সাজানো হয়েছে। এই মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছ আকারে সাজায় রাখছে না এখানে,
এগুলোকে একত্রে রিবন বলে। এই পুরাটাকে বলা হচ্ছে রিবন। শেষ। এখন সেলের অবস্থান, সেলের বিষয়বস্তু দেখার জন্য দেখানোর বার বা হচ্ছে ফর্মুলা বার। তার মানে সেলের অবস্থান কোথায় দেখায়, তুমি আমাকে এইটা বলো। তোমাদের এত প্র্যাকটিক্যাল না দেখলেও চলবে, তোমার এটা মুখস্থ করে নেওয়া লাগবে। তার মানে সেল এর অবস্থান বা সেলের অবস্থান বা সেলের বিষয়বস্তু দেখানোর বারের নাম হচ্ছে ফর্মুলা বার। মানে ওই যে যেখানে তোমাকে আমি দেখাচ্ছিলাম, এই যে দেখো, এই যে এইখানে এই যে এই সেলটা কি E2 সেল না? এই যে এইখানে যে দেখাচ্ছে E2 সেল, এইটা হচ্ছে তোমার এই ফর্মুলা বার। এই যে এইটা হচ্ছে তোমার এই ফর্মুলা বার। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা বার। এইটাই বলছে এখানে যে রিবনের ঠিক নিচে এর অবস্থান, রিবনের ঠিক নিচে এর অবস্থান। এখানে সেলের অবস্থান বা সেল রেফারেন্স প্রদর্শন করা হয়, পাশাপাশি সেলের বিষয়বস্তু বা কন্টেন্ট দেখানো হয়। শেষ। তার মানে রিবনের ঠিক নিচেই কি দেখা যায়? ফর্মুলা বার দেখা যায়। ফর্মুলা বারে কি হয়? ফর্মুলা বারে সেলের অবস্থান দেখা যায়। এবার আসা হচ্ছে স্ট্যাটাস বার আর হচ্ছে শিট ট্যাব। এই দুইটা আমি দেখাই নাই, তাই না? স্ট্যাটাস বার আর হচ্ছে শিট ট্যাব। স্ট্যাটাস বার হচ্ছে এই যে নিচে লেখা রেডি, অ্যাক্সেসিবিলিটি, এবার হচ্ছে গুড টু গো। তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়? এইটা হচ্ছে তোমার কি সবার নিচের যেটা, এটা কি? এটা হচ্ছে তোমার এই যে স্ট্যাটাস বার, এই যে রেডি। তাহলে স্ট্যাটাস বার বোঝা গেছে। আরেকটা হচ্ছে শিট ট্যাব মানে হচ্ছে তুমি কত নাম্বার পেজে আছো সেটা। এই যে এখানে দেখো, আমি এখন 1 নাম্বার শিটে আছি, 1 নাম্বার পেজে আছি। ধরো আমি এই যে আরেকটা পেজ করলাম 2 নাম্বার পেজ, আমি আরেকটা পেজ করলাম 3 নাম্বার পেজ। এখন এখান থেকে আমি দেখতে পাইতেছি কত নাম্বার শিটে আমি আছি, কত নাম্বার পেজে আমি আছি, এখান থেকে আমি দেখতে পাইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার শিট ট্যাব। এই যে এটা হচ্ছে শিট ট্যাব। তার মানে প্রথমটা হইছে শিট ট্যাব এখানে, তারপর এটা কি, তারপর এটা হচ্ছে স্ট্যাটাস বার। ঠিক আছে, দুইটা ছিল শেষ। এখন দেখো নতুন ওয়ার্কশিট খোলার নিয়ম। নতুন ওয়ার্কশিট খোলার নিয়ম কি? যে হচ্ছে এইখানে তোমার এটা জানা লাগবে না, তোমার এইখানে জানা লাগবে হচ্ছে কন্ট্রোল এন। এই এমসিকিউটা অনেকবার আসছে। নতুন শিট খোলার নিয়ম মানে তুমি এখান থেকে যে এইখানে এটা শেষ তোমার, তুমি এখন নতুন করে আরেকটা শিট খুলবা। দেখো আমি কন্ট্রোল এন, কন্ট্রোল কি এন কি, কন্ট্রোল কি এন কি, এই যে নতুন আমি আরেকটা শিট খুলে ফেলছি যেটা তোমরা দেখতে পাও নাই। এখন কথা হইছে কন্ট্রোল কি এন কি। কন্ট্রোল হচ্ছে কিবোর্ডের একটা বাটন, ঠিক আছে? এনও হচ্ছে কিবোর্ডের বাটন, MNOP কিবোর্ডে থাকে না, এইটা। তাহলে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন চেপে নতুন ওয়ার্কশিট খোলা যায়। নতুন ওয়ার্কশিট খোলা যায় কোনটির মাধ্যমে? কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন চেপে, নতুন ওয়ার্কশিট খোলা যায় কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন চেপে। ঠিক আছে, এখন দেখো এই এমসিকিউটা কিন্তু অনেকবার আসছে। এই একটু পরে যখন সলভ করতে যাবা তখন দেখতে পাবো। আমরা আগেই জেনেছি স্প্রেডশিটে ওয়ার্কশিটের গ্রিড, কলাম ও সারি থাকে। প্রতিটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা দিয়ে চিহ্নিত থাকে। এগুলো তো পরেই আসলাম। এর দ্বারা গ্রিডের প্রতিটি সেলের ঠিকানা বা রেফারেন্স সুনির্দিষ্টভাবে থাকে। এখন E10, এখানে ই দ্বারা কি বোঝাচ্ছে? কলাম। আর 10 নম্বর দ্বারা কি? 10 নম্বর রো এর ছেদবিন্দুতে অবস্থানকারী সেল দ্বারা সেলকে নির্দেশ করতেছে। তোমার এত কিছু বোঝা লাগবে না। E10 দ্বারা বোঝাচ্ছে কি? ই নাম্বার কলাম, কলামের 10 নাম্বার রোতে যে ইয়েটা আছে, সেলটা আছে, সেটাকে বলতেছে হচ্ছে E10। তার মানে এই জিনিসটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসছে। এমসিকিউ সলভ করতে গেলে তোমরা টের পাবা। তার মানে এইখানে যে আমরা যে পড়লাম কই এখানে এটা শেষ। এখন এখানে কি আছে? এখানে তেমন কিছুই নেই। এইখানে এই যে যোগ করার এই যে আমি তোমাকে যোগ করে দেখাইছিলাম, কি করছিলাম? সমান সমান দিছিলাম, তারপরে
যে দুইটা ঘর আমি যোগ করতে চাই সেই দুইটা ঘরের নাম দিয়ে দিছিলাম, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিছিলাম। এখন এক্সেলে যোগ করা যায় দুইটা ভাবে। এক্সেলে যোগ করা যায় কয়টা ভাবে? এক্সেলে যোগ করা যায় দুইটা ভাবে, মুখস্থ করে ফেলো। কি কি? স্বয়ংক্রিয় ও ম্যানুয়ালি। স্বয়ংক্রিয় ও ম্যানুয়ালি। আমি তোমাদেরকে যে যোগটা করে দেখাইছি এই যে এইটার মতো করে, সেটা কি ছিল? সেটা হচ্ছে ম্যানুয়ালি। ঠিক আছে, স্বয়ংক্রিয় যেটা ওইটা হচ্ছে অটো সাম। এই যে এই চিহ্ন দেওয়া হয়ে গেল, হ্যাঁ এই যে এই চিহ্ন দ্বারা এই জিনিসটা, এই যে AUTOSUM সাম। সাম মানে কিন্তু যোগ, SUM সাম মানে কি? যোগ। এটা মুখস্থ রাখা লাগবে। এটা একটা বাটন আছে, এই বাটনের মাধ্যমে তুমি যোগ করতে পারো। আবার কি, এই যে ম্যানুয়ালি সমান সমান চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে দুইটা ঘরের নাম লেখে, সেই যে ঘরকে তুমি যোগ করতে চাচ্ছ সেই ঘর এর নাম লিখে তুমি যোগ করতে পারো। তার মানে যোগ করার পদ্ধতি বললাম কয়টা? একটা হচ্ছে স্বয়ংক্রিয় ভাবে বা ম্যানুয়ালি, আর একটা হচ্ছে অটো সাম। ঠিক আছে, আচ্ছা যোগ করার ক্ষেত্রে এই যে কি সূত্র কি ছিল? যে হচ্ছে কি করব, সমান সমান চিহ্ন দিব, তারপরে হচ্ছে ধরো যে হচ্ছে আমরা A1 আর হচ্ছে B1 যোগ করতে চাচ্ছি, তার মানে A1 যোগ B1 এভাবে দিব। এখন আরেকটা সিস্টেম আছে, আমরা দেখি একটু। এখন ধরো যে তোমার হচ্ছে A1 খোপে আছে এই যে 5টা 1, B1 খোপে আছে 5টা 2, C1 খোপে আছে 5টা 3। এখন ধরো এই খোপে আছে ধরো যে হচ্ছে এই, এখন পরেরটাতে দিয়ে দিলাম, আরো দিয়ে দিলাম। এখন তুমি এই এফে এসে এই সবগুলো যোগ করতে চাচ্ছ। এখন তোমার কি করা লাগবে জানো? সেল রেঞ্জ শিখা লাগবে। সেল রেঞ্জ তুমি কি এই A1 থেকে শুরু করে E1 পর্যন্ত এই যতগুলো সংখ্যা আছে সবগুলো তুমি যোগ করতে যাচ্ছ। এখন তোমার কি করা লাগবে? তোমার এখন দেখো সমান সমান লেখা লাগবে। আগে সমান লিখলাম, তারপরে ব্র্যাকেট দেওয়া লাগবে, ব্র্যাকেট দিলাম। তারপরে আমি কি এই A1 থেকে শুরু করে E1 পর্যন্ত সব যোগ করতে চাচ্ছি, তার মানে A1 লিখব। তারপরে এইখানে এই চিহ্নটা দেওয়া লাগবে। ও সরি সামনে সাম লেখা লাগবে। সাম মানে তো যোগ, তাই না? SUM সাম লেখা লাগবে। মানে তার মানে কি, প্রথমে সমান সমান দেওয়া লাগবে, তারপর সাম লেখা লাগবে, তারপর ব্র্যাকেট দেওয়া লাগবে, তারপর A1 এই চিহ্নটা দিয়ে তারপরে তুমি কি E1 পর্যন্ত লিখতে চাচ্ছ, তাই না? তার মানে হচ্ছে E1, তারপরে ব্র্যাকেট ক্লোজ করা লাগবে। ক্লোজ করলাম। এখন তুমি এন্টার দাও, দেখো সবগুলোর যোগফল চলে আসছে। কত ইজি না এই হিসাব করা? সবগুলোর যোগফল চলে আসছে। আচ্ছা, এখন তোমার এই সেল রেঞ্জ যারা অনেকেই বুঝো নাই, তোমাদের কি করা লাগবে জানো? সেল রেঞ্জ এখন এখান থেকে মুখস্থ করা লাগবে। ধরো তুমি সেল রেঞ্জ যারা এখনো বুঝো নাই, একদম সিম্পলি আমি তোমাকে বুঝাই। ধরো তুমি যে A1, ধরো হচ্ছে A1, B1, C1, D1 এই সবগুলো ঘরের ভিতরে যা যা আছে, যে সংখ্যা আছে সবগুলোকে তুমি একসাথে যোগ করতে চাও। তোমার কি করা লাগবে? সমান চিহ্ন দিবা, সাম লিখবা, তারপরে ব্র্যাকেট দিবা, A1 লিখবা, তারপরে ইষ্ট দিবা, দিয়ে ওই দেখো কি চিহ্ন দিচ্ছেন, মাথা নষ্ট হয়ে গেছে, এইটা দিবা, দিয়ে D1 লিখবা। শেষ। এইটা লিখে দিলেই ওইখানে, তারপরে ইন্টার চাপ দিলেই ওইখানে তোমার সবগুলো সংখ্যা যোগ হয়ে যাবে। এখন যারা সরাসরি এখন করতে পারতেছে না তারা মুখস্থ করে ফেলবা। ম্যাক্সিমাম পোলাপান, আমাদের ম্যাক্সিমাম পোলাপানের কাছে তো কম্পিউটার নাই, তাই না? তারা কি করবে? তারা এখন এটা যোগ করে ফেলবে, যে হচ্ছে সেল রেঞ্জ রেখার নিয়ম এইটা। ঠিক আছে, এই যে এর অর্থ হলো A1, B1, C1, D1 এর ডেটাগুলোর যোগফল বের করা। শেষ বুঝা গেছে আশা করি। এরপরে আসে বিয়োগ করা। এক্সেল শিটে বিয়োগ করার নিয়ম কি? ওই যে সেম, আমরা কি করছিলাম? প্রথমে কি করছিলাম? সমান চিহ্ন দিয়েছিলাম, দিয়ে A1 যোগ A2 লিখছিলাম, B2 লিখছিলাম, তাই না? B1 লিখছিলাম। আমরা কি A1 আর B1 যোগ করতে যাচ্ছিলাম। এখন আমরা A1 আর B1 যদি বিয়োগ করতে চাই তখন A1 মাইনাস B1, খালি চিহ্ন চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই, শুধু চিহ্ন চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, শুধু চিহ্ন চেঞ্জ। আচ্ছা, এখন আসো এই বিষয়টা থেকে তোমাদের এগুলো কি বলছে না বলছে এগুলো কিচ্ছু বোঝার দরকার নাই, তোমরা জাস্ট এই দুইটা কথা মুখস্থ করে ফেলবা। বার ডায়াগ্রাম অঙ্কনের জন্য নিচের প্রক্রিয়াটি অনুসরণ করা হয়। কি করা হয়? ওয়ার্কশিটে উপাত্ত প্রবেশ করানো হয়। উপাত্ত মানে কি? যে সংখ্যাগুলো আমি বসাইতে চাই ওয়ার্কশিটে সেটা বসাবো। আর 2 নম্বর কি? রিবনে ইনসার্ট ক্লিক করে চার্ট অপশনে কলাম ক্লিক করতে হবে।
রিবনে ইনসার্ট ক্লিক করে চার্ট অপশনে কলাম ক্লিক করতে হবে। এই দুইটা লাইন একটু মুখস্থ করে ফেলা লাগবে। তোমাকে যদি বলে যে বার ডায়াগ্রাম অঙ্কনের জন্য তোমার স্প্রেডশিটে বা ওয়ার্কশিটে কি কি করা লাগবে, আমার দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ কি, ওয়ার্কশিটে উপাত্তগুলো ঢুকানো লাগবে বা প্রবেশ করানো লাগবে বা লেখা লাগবে, ঠিক আছে। এরপরে কি রিবনে যাব, রিবন থেকে ইনসার্ট ক্লিক করে চার্ট অপশন থেকে কলাম ক্লিক করতে হবে, শেষ। চার্ট অপশন থেকে কলাম ক্লিক করতে হবে। এই দুটো জিনিস মুখস্থ করা লাগবে। এর মাধ্যমে আমাদের চ্যাপ্টারই শেষ, আমাদের চ্যাপ্টারই শেষ। তার মানে এই পুরো চ্যাপ্টারে আমরা কি কি বললাম, এখানে পড়ার মতো তেমন কিছুই নাই, পড়ার মতো তেমন কিছুই নেই। দেখো পুরো চ্যাপ্টারে আমরা কি পড়ছি। প্রথম পৃষ্ঠা, এখানে স্প্রেডশিটে আবিধানিক অর্থ কি এটা তোমার পড়া লাগবে। তারপরে এই যে এই কয়েকটা অ্যাপের নাম তোমার মুখস্থ করা লাগবে এবং সবচেয়ে বহুল ব্যবহৃত এক্সেল, এটা মুখস্থ করা লাগবে। তারপরে যদি আসি, এখানে কোনটা রো কোনটা কলাম সেটা মুখস্থ করা লাগবে। আর এই যে স্প্রেডশিট প্রোগ্রামকে অনেক সময় ওয়ার্ডবুক বলা হয় সেটা। আর ABC দ্বারা ABC এগুলো দ্বারা কলাম বোঝানো হয়, আর 1 2 3 এগুলো দ্বারা রো নির্দেশ করে। রো মানেই হচ্ছে সারি, আর এই ছোট ছোট ঘরগুলোকে বলা হচ্ছে সেল। তথ্য প্রযুক্তির এই অংশটুকু আমাদের মুখস্থ করা লাগবে। এই অংশটুকু আমরা রিডিং করলেই কি পারবো, রিডিংও পড়া লাগবে না, আমি যেভাবে পড়ে দিয়েছি আর পড়াই লাগবে না, এটা শেষ। এরপরে কোনটা কি সেটা আমরা একটু চিনছি। এই টাইটেল বার কি, যেটা একদম সবার উপরে থাকে, টাইটেল বার যেটা একদম সবার উপরে থাকে এটাকে বলা হয় টাইটেল বার। তারপরে কুইক অ্যাক্সেস বার কি, যেই বাটনগুলো আমরা বেশি ইউজ করি সেই বাটনগুলো তোমার হচ্ছে একটা জায়গায় উপরের দিকে অফিস বাটনের পাশেই থাকে, সেটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে আসো, মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ড গুচ্ছাকারে সাজানো থাকে, একে বলা হয় রিবন। আর সেল ও সেলের বিষয়বস্তু দেখানোর বার ফর্মুলাতে দেখানো হয়। সেল ও সেলের অবস্থান বা বিষয়বস্তু কোথায় দেখায়, ফর্মুলা বারে দেখা যায়, ফর্মুলা বারে দেখা যায়, শেষ। স্ট্যাটাস বার, শিট ট্যাব এগুলো তো নিচেই থাকে। আর কি আছে এখানে, আর পড়ার মতো কন্ট্রোল এন, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন চেপে নতুন ওয়ার্কশিট খোলা যায়, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা তো বোঝাই গেছে। আর কি আছে, আর কিচ্ছু নাই। আর যোগ করার ক্ষেত্রে দুইটা নিয়ম আছে, একটা স্বয়ংক্রিয়ভাবে আর একটা হচ্ছে ম্যানুয়ালি। স্বয়ংক্রিয় হচ্ছে এই যে অটো সাম এই চিহ্নতে টিপ দিয়ে, আর ম্যানুয়ালি কি, ম্যানুয়ালি ওই যে সমান সমান দিয়ে, এই যে সমান সমান দিয়ে তারপরে যে দুইটা ক্ষোভ যোগ করতে চাচ্ছে সেই দুইটা ক্ষোভ দিয়ে দিব। আর যদি একাধিক তোমার হচ্ছে সেল যদি আমাদের যোগ করা লাগে তখন এই যে সমান সমান দিয়ে সাম যে কয়টা ক্ষোভ বা যে কয়টা ভর আমরা যোগ করতে চাচ্ছি, যে কয়টা সেল আমরা যোগ করতে চাচ্ছি সেই কয়টা সেল এখানে দিয়ে দিবে, এটাকে বলা হচ্ছে সেল রেঞ্জ, শেষ। আর কি কিছু আছে, আর এই দুইটা লাইন মুখস্থ করবো। দেখো একদম ছোট্ট চ্যাপ্টার, কিচ্ছু নাই। এখন আমরা এমসিকিউ সলভ করে ফেলবো। এমসিকিউ সলভ করে ফেললেই এরপরে সৃজনশীল আছে, সৃজনশীল না তো দুইটা বড় বড় কোশ্চেন আছে, তাহলে শেষ। এখন আমরা প্রায় 74টা এমসিকিউ মানে প্রায় 70টা এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করলে আমাদের এই চ্যাপ্টার একদম ক্লিয়ার, আর কিচ্ছু নাই এই চ্যাপ্টারে। আচ্ছা চলো শুরু করি। আমরা সব কিছু পড়েই ফেলছি, এমসিকিউ সলভের ক্ষেত্রে আমরা সবকিছু পড়ে ফেলছি, এখন জাস্ট খালি মিলাবা, নিজেকে প্রস্তুত করবা, ঠিক আছে। কে স্প্রেড কোন ধরনের সফটওয়্যার? আচ্ছা এমসিকিউ সলভ করার আগে আমি যে থিওরিগুলো পড়ে আসছি না, তোমরা একটু রিডিং করে আসো, আবার বইটাকে বেশি না 2টা বার রিভাইজ দিয়ে আসো, তারপরে এই এমসিকিউ গুলো সলভ করতে আসো, দেখো সব পারবা তোমরা। আচ্ছা কে স্প্রেড কোন ধরনের সফটওয়্যার? কে স্প্রেড কোন ধরনের সফটওয়্যার? স্প্রেডশিট না, স্প্রেডশিট। এক্সেল যোগ করার পদ্ধতি কয়টা? 2টা, স্বয়ংক্রিয় আর আরেকটা কি জানা ছিল? 2টা। সেভ কমান্ডটি কোথায় থাকে এটা মুখস্থ করে ফেলো। সেভ কমান্ডটা কোথায় থাকে? সেভ কমান্ডটা থাকে হচ্ছে ফাইল মেনুতে। রাজশাহী বোর্ডে আসছে 2019 সালে। সেভ কমান্ডটা কোথায় থাকে? ফাইল মেনুতে। অ্যাবাকাস কি? অ্যাবাকাস এক ধরনের গণনা যন্ত্র, একদম প্রথম পৃষ্ঠায় 2য় না 3য় লাইনে জানা ছিল। স্প্রেডশিটে ই কলামের 10 নং রো এর সেল ঠিকানা কোনটি? ওই যে বলছিলাম সেলের ঠিকানা, ই কলামের 10 নম্বর রো, ই কলাম 10 নম্বর রো, তার মানে কি E10 হবে। E10 এই যে এই চিহ্ন, খ নাম্বার E10। তারপরে স্প্রেডশিটের আবিধানিক অর্থ কি? পড়ে আসছে না? স্প্রেডশিটে আবিধানিক অর্থ কি? সরানো বড় মাপের কাগজ, দেখছো কুষ্টিয়া বোর্ডে আসছে। বাজেট প্রণয়নে কোন ধরনের প্রোগ্রামটি ব্যবহার করা হয়? বাজেট প্রণয়নে কোন ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়? কোন ধরনের প্রণয়ন তোমার হচ্ছে প্রোগ্রাম ব্যবহার করা হয়? এক্সেল না, এক্সেল। অ্যাপল কোম্পানি কোন স্প্রেডশিটটি তৈরি করছিল? সর্বপ্রথম তৈরি করছিল কি? ভিসিকেল না, ভিসিকেল। নতুন ওয়ার্কশিট খুলতে কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
কন্ট্রোল প্লাস এন, বুঝতো? আমি কিন্তু বারবার কইছি এটা অনেক জায়গায় আসছে, এটা একটু পর দেখতে পাবো অনেক জায়গায় আসছে। আচ্ছা, তোমার ক্লাসে মনিটর নির্বাচনে 3জন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। রিমি 35টা ভোট, লিমা 38টা ভোট, রিনা 32টা ভোট। মনিটর নির্বাচনে তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে নিচে কোনটি ব্যবহার করবে? তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে কোনটি ব্যবহার করবে মানে ওই যে গ্রাফ ছিল না আমাদের ওইখানে, এই গ্রাফটা বানাতে তুমি কি করবা? তোমার ইনসার্টে যাওয়া লাগবে, ইনসার্ট থেকে চার্টে যাওয়া লাগবে, ইনসার্ট থেকে চার্টে যাওয়া লাগবে। আমি বলছিলাম দুইটা লাইন ছিল শেষের দিকে বার ডায়াগ্রামের শেষের দিকে দুইটা লাইন ছিল। এই দুইটা লাইন আমি মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? সেই দুইটা লাইনে কি পরের লাইনটাই কি ছিল, যে হচ্ছে রিবনে ইনসার্ট ক্লিক করব এন্ড দেন ইনসার্ট থেকে চার্ট অপশনে কলাম ক্লিক করব, চার্ট অপশনের কলাম ক্লিক করব। তার মানে এটা হচ্ছে বার ডায়াগ্রাম তৈরির পদ্ধতি। শেষ পৃষ্ঠা 62 নম্বর পৃষ্ঠাতে ছিল, তোমরা যে এখনই যে দেখো 62 নম্বর পৃষ্ঠাতে দুইটা লাইনে আমি শুধুমাত্র দাগাই দিছি। এরপর ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করা হয়? গুগল, তাই না? গুগল। আচ্ছা, বিদ্যালয়ে তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলে কোন অপশনটি ব্যবহার করা সবচেয়ে সহজ? তুলনামূলক ফলাফল তৈরি করতে কি চার্ট না? তুলনামূলক ফলাফল এগুলো কোথাও আসে নাই, ফলাফল তৈরি করতে চার্ট ব্যবহার করা হয়। আচ্ছা, এক্সেলে ম্যানুয়ালি যোগ করতে কোন চিহ্নটি ব্যবহার করা হয়? ম্যানুয়ালি যোগ করতে কি ছিল? সমান সমান না? সমান সমান ম্যানুয়ালি, আর একটা ছিল হচ্ছে স্বয়ংক্রিয়তে তো তোমার হচ্ছে অটো সাম ছিলই একটা, আর এইটাতে কি ছিল? সমান সমান দিয়ে তারপর A1 প্লাস A2 প্লাস A3 দিতাম। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম কোনটি? মাইক্রোসফট অ্যাক্সেস এই ডাটাবেস প্রোগ্রাম। এটা কি? সরি, এইখানে কোশ্চেনটা ভুল করছে। হ্যাঁ, এখানে হবে হচ্ছে যে কোনটি ডাটাবেস প্রোগ্রাম নয়, সেইটা হবে হচ্ছে MS অ্যাক্সেস। ঠিক আছে, এখানে কোশ্চেনটা ভুল করছে। এরপরে দেখো, ম্যানুয়ালি যোগ করতে ফলাফল সেলে কোন চিহ্নটি ব্যবহার করা হয়? সমান সমান চিহ্ন। ম্যানুয়ালি যোগ করতে সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়। ক নাম্বার হচ্ছে MS এক্সেলে নিচের কোনটি দ্বারা যোগ করা হয়? কি সমান সমান, তারপরে কি দিতাম? সাম A1 থেকে D1। যোগ করার দুইটা ওয়ে ছিল। একটা, যদি আমার ধরো যে হচ্ছে শুধুমাত্র 2টা বা 3টা কলাম যোগ করতাম, সেক্ষেত্রে আমরা নর্মালি শুধুমাত্র লিখতাম যে হচ্ছে সমান সমান, তারপরে হচ্ছে A1 যোগ B1 বা C1 এত দূর পর্যন্ত লিখতাম। কিন্তু আমাদের যদি ডিও যোগ করা লাগতো, যদি একের মানে হচ্ছে 2 বা 3-এর অধিক যদি যোগ করা লাগতো, তখন আমরা কি করতাম? তখন আমরা ওই যে সেল রেঞ্জ বাইর করতাম। সেল রেঞ্জ কি ছিল? সেল রেঞ্জ ছিল হচ্ছে সমান সমান দিবা, তারপরে হচ্ছে সাম দিবা, তারপরে হচ্ছে ব্র্যাকেট দিবা, তারপরে A1 দিবা, এখানে চিহ্নটা দিবা, দেন হচ্ছে D1 দিবা। এই চিহ্ন ছিল না, তার মানে ওই হিসাব করলে এইটা হচ্ছে আমাদের উত্তর, তাই না? হ্যাঁ। এরপর হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? স্প্রেডশিট। মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটে D নং কলাম ও 10 নং সারির সেল ঠিকানা কোনটি? D10। D নং কলাম 10 নং সারি, D10। দেখছো কতবার আইছে এই জিনিসটা? মাইক্রোসফট এক্সেলে 1 2 3 দ্বারা কি নির্দেশ করা হয়? 1 2 3 দ্বারা রো ছিল, কলাম ছিল। কলাম কি? ABC দ্বারা কলাম নির্দেশ করা হইতো। আর 1 2 3 দ্বারা কি নির্দেশ করা হইতো? রো বা সারি নির্দেশ করা হইতো। দেখছো আসতেছে এই জিনিসটা? বর্তমানে বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? সবচেয়ে ব্যবহৃত এক্সেল। পড়াইছে কিন্তু। সেল রেফারেন্স প্রদর্শন করা হয় কোথায়? ফর্মুলা বারে। সেল রেফারেন্স ওই যে A1 A2 লেখাটা আমরা কোথায় দেখতে পাইতাম? মনে আছে? ফর্মুলা বারে। 15 নং সারি এবং D কলামে সেল ঠিকানা কোনটি? তার মানে হচ্ছে D15 হবে। D15। স্প্রেডশিটের জন্য কোন উক্তিটি সত্য নয়? চার্ট তৈরি করা যায়, ঠিক আছে। ব্যবসায়িক হিসাব নিকাশ করা যায়, স্বয়ংক্রিয় বিয়োগ করা যায়, গড় মান নির্ণয় করা যায়। স্বয়ংক্রিয় বিয়োগটা আমার মনে হয় না করা যায়। স্বয়ংক্রিয় বিয়োগ করা যায় না, স্বয়ংক্রিয় যোগ করা যায়, ঠিক আছে। টাইটেল বারে এক্সেল উইন্ডোর কোথায় থাকে? একদম উপরে না, একেবারে উপরে থাকে টাইটেল বার, একেবারে উপরে। অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে হিসাব নিকাশের বা গণনা যন্ত্র। এই যে গণনা যন্ত্র, অ্যাবাকাস হচ্ছে গণনা যন্ত্র। কোনটি সারি বা রো? কি 1 2 3 4 এগুলো কি ছিল? সারি ছিল না, তার মানে 4 হবে হচ্ছে সারি। এখানে অন্যান্যগুলো কিন্তু হবে না। কোন প্রোগ্রামটিকে ওয়ার্কবুক বলা হয়? স্প্রেডশিট বলা লাগে। ওয়ার্কশিটের নিচে কোনটি থাকে? ওয়ার্কশিটের নিচের
কোনটি থাকে? স্ট্যাটাস বার, টুল বার, টাইটেল বার, রিবন। নিচের কোনটি থাকে ওয়ার্কশিটের নিচের দিকে কোনটি থাকে? সরি, মাথা নষ্ট হয়ে গেছে আমার। ওয়ার্কশিটের নিচের দিকে কোনটি থাকে? স্ট্যাটাস বার থাকে না? স্ট্যাটাস বার নিচের দিকে থাকে না? বিদ্যালয়ে তুলনামূলক ফলাফল তৈরিতে এক্সেলে কোন অপশনটি ব্যবহার করা হয়? তুলনামূলক ফলাফল তৈরিতে চার্ট অপশন ব্যবহার করা। তুলনামূলক ফলাফল তৈরিতে মানে কে বেশি পাইছে কে কম পাইছে এরকম একটা গ্রাফ বানাইতে কি করা হয়? তোমার হচ্ছে চার্ট ব্যবহার করা হয়। নিজের কোনটি সেল রেঞ্জ? সেল রেঞ্জ এই যে এইটা, মাঝখানের এই চিহ্নটা যেখানে থাকবে সেটাই সেল রেঞ্জ। গ নাম্বার হবে উত্তর, গ। এরপর বিয়োগ করার জন্য ফর্মুলা বারে প্রথমে কোনটি টাইপ করতে হয়? সমান সমান, সমান সমান। সেল সমষ্টিকে কি বলা হয়? সেল রেঞ্জ বলা হয়। সেলের সমষ্টি, কয়েকটা সেল যদি আমরা একসাথে যোগ করি তখন কি? সেল রেঞ্জ বা সেল সমষ্টি। ই নং কলামে 12 নং সারির সেল ঠিকানা কত? ই12। এগুলো বলা লাগে, ই12। এরপর ভিসিক্যাল কি? ভিসিক্যাল কি? একটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার, তাই না? ভিসিক্যাল একটা স্প্রেডশিট সফটওয়্যার। কিবোর্ডের মাধ্যমে নতুন ওয়ার্কশিট খোলা। কন্ট্রোল এন দেখছো, এই যে দেখো কতবার আইছে, কতবার আসছে, কন্ট্রোল এন। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব হয় তোমার হচ্ছে হিসাব নিকাশ। আবির্ভাব হয়ে কি হিসাব নিকাশকে সহজ করে দিছে না? হ্যাঁ। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে এক্সেল। আচ্ছা, একটি স্প্রেডশিট প্রোগ্রামে ফর্মুলা লিখতে নিচের কোনটি ব্যবহার করা হয়? সমান সমান, সমান সমান। প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? প্রথম স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে ভিসিক্যালক। এটা কি অ্যাপল তৈরি করছিল, তাই না? অ্যাপল তৈরি করছিল। কোনটিতে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো গুচ্ছ আকারে সাজানো থাকে? রিবনে। কিসে? রিবনে। মাইক্রোসফট এক্সেলে ABC দ্বারা কি নির্দেশ করতো? ABC দ্বারা কি নির্দেশ করতো? কলাম। দেখছো বারবার এই জিনিসটা আসতেছে। 70 দশকের শেষের দিকে কোন কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল? কি? অ্যাপল। কুইক অ্যাক্সেস টুলবারের নামকরণ কি? নামকরণের কারণ হচ্ছে তোমার হচ্ছে বেশি ব্যবহৃত হয় বলে, বেশি ব্যবহৃত হয় এই কারণে কুইক অ্যাক্সেস টুল বেশি ব্যবহৃত হয়। ওয়ার্কশিটের উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কি বলা হয়? উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা কলাম, কলমের মতো খাড়া, তাই না? কলাম। এরপরে আসো এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্ক বুকের শিরোনাম যে বারে লেখা থাকে সেই বারের নাম কি? টাইটেল বার। স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে উপাত্ত সম্পাদন করা যায়, বিশ্লেষণ করা যায়, প্রতিবেদন তৈরি করা যায়। 1 ও 2 হওয়ার কথা না, 3টাই হবে, প্রতিবেদনও হবে। কিন্তু এটা কি নর্মালি আমিও দেখে পারবো না, এমন একটা কোশ্চেন আসছে, এমন কিছু কিছু কোশ্চেন আসে, ঠিক আছে? প্রতিবেদন তৈরি করা হয়, ওকে। এরপরে E2 সেলের যোগফল সূত্র কি হবে? E2 মানে এই যে এই সেলের যোগফলের সূত্র কি হবে? যোগফলের সূত্র এখানে কি হবে বলো তো তুমি? এই যোগফলের সূত্র কি হবে? E2 সেলের যোগফলের সূত্র। এটা সুন্দর একটা কোশ্চেন। কোথায় করছে? চট্টগ্রাম বোর্ডে করছে। দেখো বলছে এই E2 সেল মানে হচ্ছে এইটা হচ্ছে E2 সেল, এটার যোগফলের সূত্র কি হবে? এটার যোগফল কি? এইটা এই তিনটারই তো যোগ করতে বলছে, তাই না? এই তিনটারই যোগ করতে বলছে। তার মানে কি B2, তারপরে হচ্ছে C2 আর কি D2, এই তিনটার যোগফলটা বাইর করতে বলছে। এখন এই তিনটার যোগফল বাইর করতে হলে আমরা কি তোমার হচ্ছে সেল রেঞ্জ দিয়ে করতে পারি না? সেল রেঞ্জ দিয়েও করতে পারি, আবার ম্যানুয়ালিও করতে পারি। যে হচ্ছে সমান সমান দিলাম, B2 দিলাম, C2 দিলাম, তারপরে হচ্ছে D2 দিলাম, মাঝখানে যোগ চিহ্ন দিলাম। এভাবেও করতে পারি, আবার এভাবেও করতে পারি। সমান সমান সাম দিলাম, তারপরে হচ্ছে তোমার রেঞ্জ দিয়ে দিলাম। রেঞ্জ কি? B2 to D2 রেঞ্জ দিয়ে দিছি। তার মানে এটাও ঠিক, এটাও ঠিক। বাট প্রথমটা কি হবে? প্রথমটাতে B1 দিয়ে দিছে। B1 তো বাংলা লেখা, বাংলা কি যোগ করা যাবে? যোগ করা যাবে না, যোগ করা যাবে না। তার মানে অ্যান্সার হবে কি 2 ও 3। অ্যান্সার হবে 2 ও 3 চলে আসছে। এরপর এক্সেল উইন্ডোর অফিস বাটনে ক্লিক করে নতুন ওয়ার্কবুক খোলা যায়, আগের ওয়ার্কবুক খোলা যায়, ওয়ার্কবুক সংরক্ষণ করা যায়, এটা ঠিক আছে। নতুন ওয়ার্কবুক খোলা যায়, এটাও ঠিক আছে। তার মানে তিনটাই হবে অ্যান্সার। আগের ওয়ার্কবুক খোলা যায়, 3টি। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর মোট GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে, GPA শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে, তারপর হচ্ছে বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে, 3টাই হবে। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠানে স্প্রেডশিট ব্যবহার করার কারণ আর্থিক হিসাব সংরক্ষণ, মাসিক হিসাব উপস্থাপন, পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা, 3টাই হবে। বার ডায়াগ্রাম প্রক্রিয়ায় এই যে বলছিলাম 2টা লাইন মুখস্থ করতে, ওই 2টা লাইনই কিন্তু এখানে দেওয়া, ঠিক আছে? এখানেও অ্যান্সার হবে 3টাই হবে। এরপরে আসো স্প্রেডশিটে F5 দিয়ে
বুঝায় কি বুঝায় F5 দ্বারা কি বুঝায় যে হচ্ছে F দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি F দ্বারা বোঝায় হচ্ছে কলাম 5 দ্বারা বোঝায় হচ্ছে রো আর তোমার হচ্ছে এই F5 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে একটা সেল বা ওই যে একটা ঘরকে F5 দ্বারা বোঝানো হচ্ছে তার মানে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে শুধুমাত্র ক নাম্বার সেল ঠিক আছে কিন্তু ইন্ডিভিজুয়াল হবে শুধু F যদি বলতো শুধু F বললে আমি বলতাম কলাম আর শুধু 5 যদি বলতো সেক্ষেত্রে আমি বলতাম রো কিন্তু আমাকে বলছে F5 দ্বারা কি বোঝায় এই কারণে আমার শুধুমাত্র সেল হবে আচ্ছা ওয়ার্কশিটে থাকে কলাম সেল সারি তিনটাই হবে ওয়ার্কশিটের সেলে কার্সন নিতে কি ব্যবহৃত হয়ে আছে এটা তোমরা আসলে সরাসরি কম্পিউটার ইউজ না করলে তোমরা বুঝবা না ওয়ার্কশিটে কার্সন নিতে ব্যবহার করা হচ্ছে ট্যাব চিহ্ন অ্যারো চিহ্ন স্পেস চিহ্ন তোমার হচ্ছে 1 ও 3 ট্যাব চিহ্ন আর হচ্ছে অ্যারো চিহ্ন এটা তোমরা সরাসরি বুঝতে পারবা না সরি আচ্ছা নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি কি কন্ট্রোল এন ছিল আর অফিস বাটন প্লাস নিউ বাটন 2 ও 3 হবে 2 ও 3 হবে আচ্ছা এইখানে দেখো সুন্দর একটা কোশ্চেন যে এখন বলছে যে হচ্ছে এই চিহ্নর এই সেলটার অ্যাড্রেস কি এই সেলটির অ্যাড্রেস কি আছে এই সেলটি কি আছে ই কলামে আছে আর কি 3 নাম্বার রোতে আছে তার মানে হবে হচ্ছে E3 কই এই যে E3 শেষ এবার আসুন অহনের প্রাপ্ত নম্বরের মোট নির্ণয়ের সঠিক সূত্রটা বাহির করতে বলছে অহনার প্রাপ্ত নম্বরের সঠিক সূত্রটা বাহির করতে বলছে এখন কথা হয়েছে এখানে অহনা কে দেখি আগে এই যে অহনার প্রাপ্ত নাম্বার মানে এই যে 87 96 92 এই তিনটার তোমার হয়েছে যোগফলের সূত্র বাহির করতে বলছে এই তিনটার যোগফলের সূত্র বাহির করতে বলছে এখন আমি তো অনেকভাবে এটা করতে পারি দুইটা ওয়েতেই করতে পারি ম্যানুয়ালিও করতে পারি আবার ওই যে সেল রেঞ্জ দিয়েও বাহির করতে পারি ম্যানুয়ালি যদি করি তার মানে হচ্ছে B2 হচ্ছে যোগ C2 হচ্ছে যোগ D2 হচ্ছে BC D2 এটা হচ্ছে আর কি কোনো ওয়ে আছে আর ওয়ে আছে সমান সমান আমরা এই সেল রেঞ্জের মাধ্যমেও করতে পারি সমান সমান সাম B2 is to D2 ঠিক আছে এভাবেও করতে পারি তার মানে এখন এখানে অ্যান্সার আমাদের এই দুইটাই হইতে পারে কিন্তু সামেরটা হইছে মোর প্রেফারেবল এই যে এই তোমার হচ্ছে সেল রেঞ্জেরটা হইছে বেশি যুক্তিসম্মত বা বেশি সঠিক আচ্ছা অহনা ও অঙ্কনের গণিত বিষয়ের পাঠ্য নম্বরের পার্থক্য নির্ণয়ের সঠিক সূত্র কোনটি অহনা ও অঙ্কনের গণিত বিষয় আচ্ছা এই যে অহনা এই যে অঙ্কন এখন এদের যে গণিতে যে হচ্ছে প্রাপ্ত নাম্বার সেটার তোমার ওই যে হচ্ছে ব্যবধান কত মানে এই যে অহনা পাইছে 92 অঙ্কন পাইছে 97 এই দুটা ব্যবধানটা তোমাকে বাহির করতে বলছে তাই না তুমি কি করবা তুমি জাস্ট ই সমান সমান চিহ্ন দিবা তারপর হচ্ছে এটা কি 92 কোন কপি আছে D2 তে আছে তার মানে D2 মাইনাস এটা কি আছে অঙ্কনেরটা আছে কত D3 তে আছে D3 সিম্পল হয়ে গেছে D2 মাইনাস সমান সমান দেওয়া লাগবে কিন্তু সমান সমান D2 মাইনাস D3 খ নম্বর শেষ এবার দেখো ওয়ার্কশিটে 84 সংখ্যাটি সেল ঠিকানা কত 84 কোথায় আছে এই যে 84 এইটা সেল ঠিকানা কত CD কলামের তোমার হচ্ছে 9 নম্বর রোতে আছে তার মানে হচ্ছে CD9 কই এই যে ঠিক আছে CD9 আচ্ছা সাদিয়ার মোট নম্বরের যোগফলের সূত্র বাহির করো সাদিয়া এই যে সাদিয়া মোট নম্বরের যোগফল তার মানে ম্যানুয়ালি যদি আগে আমরা করি এইটা হবে আর এইটা হবে এই তিনটার যোগফল তার মানে হচ্ছে CB 10 যোগ CC কত 10 যোগ কত CD 10 এখন এইখানে সামনে সমান সমান চিহ্ন দেওয়া লাগবে আরেকটা ওয়ে কি আরেকটা হচ্ছে সমান সমান সাম দিয়ে তারপরে কি CB 10 তারপর হচ্ছে is to CD 10 দুইটা ওয়ে তাই না এখন এখানে অ্যান্সার হবে তার মানে 1 ও 3 কই অ্যান্সার অ্যান্সার হইছে তার মানে এই যে 1 ও 3 শেষ এরপরে এখানে আসছে কি যে হচ্ছে চিত্রটির প্রোগ্রাম খোলার কৌশল কি মানে এখানে একটা স্প্রেডশিট দিছে এই স্প্রেডশিট খোলার পদ্ধতিটা কি পদ্ধতিটা হচ্ছে তুমি কি আছে এখানে স্টার্ট অল প্রোগ্রাম MS অফিস MS এক্সেল প্রথমটাই তো হওয়ার কথা এছাড়াও আছে অল প্রোগ্রাম স্টার্ট MS অফিস না আগে স্টার্ট দেওয়া লাগবে স্টার্ট হবে আগে স্টার্ট করা লাগবে স্টার্ট তারপর অল প্রোগ্রাম প্রথমটাই হবে হ্যাঁ
তারপরে উক্ত চিত্রে বি নং কলামের 3 নং সারির সেল ঠিকানা কত? বি নং কলাম, এই যে বি নং কলাম আর হচ্ছে 3 নং সারি, 3 নং, এই যে এইটা, এই 3 নং সারির সেল ঠিকানা, তার মানে B3 হবে, B3 ওকে। এবার আসো পরেরটায়, এক্স এর মোট এর ঘরটি স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? স্বয়ংক্রিয়ভাবে কোনো কিছু যোগ করতে কি করা লাগে? এই চিহ্নটা দেওয়া হয় না, ক নাম্বার অটোসাম। আচ্ছা, ওয়াই এর অবশিষ্ট ঘরটি পূরণ করতে নিচের বিয়োগের কোন সূত্রটি ব্যবহার করা হয়? ওয়াই এর অবশিষ্ট ঘরটি পূরণ করতে, ওয়াই কই? এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, আচ্ছা এই কোশ্চেনটা আমরা স্কিপ করি, হ্যাঁ, যেহেতু লেখাগুলো বোঝা যাচ্ছে না, এটা আমরা স্কিপ করি। পরে কোশ্চেনে যাই। ক্ষুদ্র উদ্যোক্তা রফি তার বাসার ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি জনপ্রিয় সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। তার মানে এটা হচ্ছে কি হবে? এক্সেল হবে, এক্সেল। আচ্ছা, রফিকের সংরক্ষিত তথ্য দ্বারা হিসাব বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, উপাত্ত সম্পাদনা, তিনটাই হবে। এরপর পি চিহ্নিত সেলটি অ্যাড্রেস কোনটি? কই পি? এই যে পি, তার মানে এটা কততে আছে? D3 হবে, এটা D3। আচ্ছা, ইংলিশ বিষয়ে নম্বর 3টে যোগ করা পদ্ধতি, এই যে ইংলিশ বিষয়ে নম্বর 3টা যোগ করা পদ্ধতি কয়টি? 2টা পদ্ধতি। ওই যে একটা কি তোমার হচ্ছে সেল রেঞ্জ বাহির করার মাধ্যমে, আরেকটা কি ম্যানুয়াল সিস্টেম, তার মানে 2টা। শেষ, এই ছিল আমাদের MCQ। এখন আমরা যদি অনুশীলনী কোশ্চেনগুলোতে একটুখানি যাই, তাহলে আমাদের শেষ। অনুশীলনী কোশ্চেনগুলোতে আসে, এগুলোতে একদম ইজি। প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? প্রথম স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে ভিসি ক্যালক, যেটা বাইর করছে কারা? অ্যাপল বাইর করছিল। ওয়ার্কবুক ব্যবহার করা যায় না, কোথায়? ডাক্তারি পরীক্ষা করতে তুমি কিভাবে ওয়ার্কবুক ব্যবহার করা ভাই, তাই না? আচ্ছা, এরপর মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে? এক্সেলের কমান্ডগুলো রিবনে সাজানো থাকে না? রিবনে সাজানো থাকে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব হিসাব নিকাশ সহজ করে দিছে, কর্মী ব্যবস্থানের ক্ষেত্রে নতুন সুযোগ করে দিছে, অনেক কাজ ঘরে বসে করা সম্ভব হয়েছে। ঘরে বসে কাজ করার ক্ষেত্রেই এটা তো কোনো স্প্রেডশিটের তো কোনো সম্পর্ক নাই, তার মানে অ্যান্সার হবে 1 ও 2। ঘরে বসে কাজ করার সাথে তো স্প্রেডশিটের কোনো সম্পর্ক নেই। এবার আসো প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল। এখানে কি হয়েছে? কয়েকজনার দেওয়া আছে, GPA 5 কয়জন পাইছে কোন বিদ্যালয়ে সেটা দেওয়া আছে। আচ্ছা, বিদ্যালয়গুলোর তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলে কোন অপশনটি ব্যবহার করা সুবিধাজনক? চার্ট। মাইক্রোসফট এখানে কি বলছে? তুলনামূলক ফলাফল বললেই মনে রাখবা চার্ট। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলি মোট GPA প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে, GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার বাইর করা যাবে, বিদ্যালয়গুলো মোট শিক্ষার্থী বাইর করা যাবে, তিনটাই হবে। এইবার আসো, 3টা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন, পরীক্ষার ফলাফল সংরক্ষণ ও প্রকাশে, এটা ছোট, সংরক্ষণে ও প্রকাশে স্প্রেডশিটের ব্যবহার কেন সুবিধাজনক? একদমই ইজি একটা কোশ্চেন। কেন সুবিধাজনক? প্রথম কথা, যোগ করা একদমই ইজি, ক্যালকুলেশন করা মানে এই যে পরীক্ষার ফলাফলের মার্কগুলো ক্যালকুলেশন করা একদমই ইজি, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর কি ছাত্রছাত্রীর নাম, রোল, এগুলো কি সুন্দর মতো করা যায়, ফাংশন করা যায়। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই জিনিসটা একদম তোমার হচ্ছে কম্পিউটার প্রিন্টেড করা যায়, হাতে হয় না। এগুলোই তো এখানে লিখবা, তাই না? এখান থেকে তোমরা রিডিং করবা, এখান থেকে নিজেরা রিডিং করে এই যে হুবহুব যে লেখা লাগবে এমন তো কোনো কথা নেই, নিজেরা নিজেদের মতো করে লেখ, ঠিক আছে? আচ্ছা, স্প্রেডশিটে যোগ বিয়োগ করার সুবিধা কেন? অবশ্যই সুবিধা। হাতে করলে কি বারবার ক্যালকুলেটারে করে করা লাগতেছে, কিন্তু স্প্রেডশিটে তোমাকে আমি যোগ করাতে দেখাই দিলাম, কি সিম্পল, কি অতটা ইজি যোগ করা, তাই না? স্প্রেডশিটে একদম ইজি। আচ্ছা, তার মানে এই অংশটুকু করে ফেলবা, এই অংশটুকু, এই যে 3টা না 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসার মতো, এই 4টা কোশ্চেন, এই 1টা 2টা আর এরপরে আছে 2টা, এই একটা, এই 2টা কোশ্চেনই হচ্ছে আসার মতো, ঠিক আছে? আচ্ছা, স্প্রেডশিট প্রোগ্রাম কি? এটা আর পড়ানো লাগবে আমার? ওয়ার্কশিটে যোগফল নির্ণয়ের উপায় বর্ণনা করো। ওয়ার্কশিটের যোগফল নির্ণয়ের উপায় বর্ণনা করো। আমরা তো অনেকগুলো সিস্টেম পড়ছি, তাই না? যোগফল নির্ণয়ের একটা কি দেখছি? স্বয়ংক্রিয়, যেটা হচ্ছে অটোসাম। 2টা মূলত কি যোগ নির্ণয় করার ওয়ে কয়টা? 2টা না, একটা হচ্ছে স্বয়ংক্রিয়, আরেকটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়ালের ভিতরে কি ছিল? একটা ছিল নর্মালি ভাবে সমান সমান দিয়ে এইভাবে করা, আরেকটা ছিল হচ্ছে সমান সমান সাম দিয়ে সেল রেঞ্জ করা। এই 3টাই তো, তাই না?
তার মানে এখানে তোমার স্প্রেডশিট প্রোগ্রাম কি, স্প্রেডশিট প্রোগ্রাম কি এটা আমি এখানে মনে হয় সংজ্ঞাটা আনছি। এই যে এটা কি, হ্যাঁ স্প্রেডশিট হলো একটি সফটওয়্যার যেখানে সারি ও কলামের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও হিসাব করা যায়। সিম্পল, শেষ শেষ। এইটা দিয়ে দিবা আর এখান থেকে এই 3টা দিয়ে দিবা। তার মানে ওয়ার্কশিটে যোগফল নির্ণয় করার উপায় কি, 2টা, একটা হচ্ছে স্বয়ংক্রিয়, একটা হচ্ছে ম্যানুয়াল। স্বয়ংক্রিয় যেটা এটা অটোসাম বাটন ব্যবহার করেই করা যায়, আর যেটা ম্যানুয়ালের ভিতরে 2টা সিস্টেম আছে, একটা সরাসরি সমান সমান দিয়ে 2টা বা 3টা সেল যোগ করে ফেলা যায়, আর যদি অনেক সেল হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেল রেঞ্জ ব্যবহার করি। সেল রেঞ্জের ক্ষেত্রে সমান সমান সাম, তারপরে হচ্ছে ওই যেই সেলগুলো যোগ করবো তার প্রথম সেল এবং শেষ সেলের নাম, শেষ। এইবার আসো স্প্রেডশিট সফটওয়্যার জনপ্রিয় হয়ে ওঠার কারণ বর্ণনা করো। এই কোশ্চেনটা দেখো, কুষ্টিয়া বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। তার মানে এই কোশ্চেনটা কেন স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করাই তোমার হচ্ছে জনপ্রিয় হয়ে উঠতেছে, কারণ সময় অপচয় কম হয়, হিসাবের কাজ দ্রুত হয়, তথ্য সংরক্ষণ করা যায়, সব কিছু ইজি হয়। তার মানে এই জিনিসটা করে ফেলবা, ঠিক আছে। এরপরে স্প্রেডশিট ব্যবহারের ধাপগুলো, প্রথমে কি করতে হয়, স্প্রেডশিট চালু করতে হয়। যেমন আমরা স্প্রেডশিটে একটা এক্সেল চালু করে ফেললাম, তারপরে হচ্ছে সেলের ভিতরে আমরা কি করতে পারি, বিভিন্ন সংখ্যা উপাত্ত লিখতে পারি না, লিখতে পারি। তারপরে সমান সমান চিহ্ন দিয়ে ফর্মুলা ব্যবহার করে আমরা যোগ করতে পারি। তারপরে ডেটাগুলো সুন্দর করে সাজানো যায়, গোছানো যায়, তথ্যগুলোকে সুন্দর করে চার্ট বা গ্রাফ বানানো যায়। শেষ। এই ছিল আমাদের এই চ্যাপ্টার, একদম সিম্পল সোজা, একদম সোজা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে পড়ানোর মতো তেমন কিছুই ছিল না, জাস্ট তারপরেও আমাদের 1 ঘন্টা 3-4 মিনিট লেগে গেছে। তো এইভাবে আমাদের যে আরো চ্যাপ্টার আছে, আমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ সিকিউ সব সলভ করি আমরা, সবগুলো সলভ করি। আবার যে বিজিএস যেই কোর্সটা আমাদের, এখানে তো বৃত্তি পরীক্ষার জন্য কোনো কথাই নেই, একদম বৃত্তি প্লাস বার্ষিক উভয় পরীক্ষার জন্য একদম ফুললি কমপ্লিট। পুরো বই এভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠার লাইন বাই লাইন এমসিকিউ সিকিউ সব সলভ করে ফেলি এবং সাজেশন তৈরি করে ফেলি, ঠিক আছে। তো তোমরা যারা যারা এখনো ভর্তি হও না এই কোর্সে, অবশ্যই ভর্তি হয়ে যাবা। আমাদের বিজ্ঞান কোর্সে কিন্তু প্রায় 160 জন ভর্তি হয়ে গেছিল। তোমরা এই কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাবা। এই ভর্তি হতে হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা, তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।